পাঠিয়েছে আপনাকে? মারছেন কেন আমাকে? কি করেছি আমি? টাকার জন্য করছেন? কত টাকা চাই? সব দিব আমি, শুধু ছেড়ে দিন আমায়। লোকটা শুনল না, গম্ভীর কণ্ঠে খিকখিক করে হাসলো, সজোরে চর বসালো গালে। ভয়ে কেঁপে উঠল কানন, কান্নার বেগ বাড়ল তার। কান্না ভেজা কণ্ঠে আকুতি করে বলল। কি আপনি ভাই? ছেড়ে দিন আমায়। লোকটা এবার হাসলো, গর্জন দিয়ে বলল। পতিতাকে পতিতালয়ে মানায়, এই সুন্দর দুনিয়ায় নয়। বলেই ছুরি দিয়ে আঘাত করলো কাননের বাহুতে। কাপড় ছিঁড়ে চামড়া লেগে রক্ত ছুটল তিরবির। কারণ যন্ত্রণায় বসে পড়ল মাটিতে। লোকটা টেনে তুলল তাকে, ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল। ওই দুনিয়া থেকে এ দুনিয়ায় এসে বড্ড ভুল করেছিস তুই, শাস্তি পাবি তুই। বলেই ছুরি চালালো আবার। দুর্বল হয়ে মাটিতে পড়ল কানন। আধো আধো চোখে চেয়ে আছে নিমিষ। আক্রমণকারী ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর। কানন বুঝলো তার রেহাই নাই আর, মৃত্যু চলে এসেছে নিকটে। নিস্তেজ বিড়বিড় আওয়াজ করে বলল। কেন মারছেন আমায়? কি করেছি আমি? আর হ্যাঁ, এতটুকু বলেই আক্রমণকারী ছুরি চালালো কারণের গলায়। শরীর থেকে বিচ্ছিন্ন করলো মস্তক। রক্তে বিলিয়ে গেল ফ্লোর, ভেসে গেল ঘর। ফকফকে সকাল। গতরাতে আরহার ঘুম ভালো হয়নি। চিনচিনিয়ে মাথা ব্যথা, গা গুলিয়ে আসছে বারবার। নাস্তাটাও ঠিকঠাক হয়নি, সামান্য খাবার মুখে তুলে ফেলে দিয়েছে সব। সোফায় পা তুলে আবিদার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে আরহা। আলতো করে মাথা টিপে দিচ্ছে সে। চিন্তায় মুখ ভার তার। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো। হ্যাঁ রে তিরু, রাত জাগলি কেন? শরীর খারাপ করছিল খুব? না ভাবিমা, তেমন কিছু না, কিন্তু কিন্তু কি? চোখ খুলল আরহা। আতঙ্কিত মুখ, মৃদু আওয়াজে কেঁপে কেঁপে বলল। কাল ওই মহিলাটাকে আবার দেখেছি ভাবিমা। সে আবার এসেছিল স্বপ্নে, পরিচিত কাউকে নিতে। থেমে গেল আবিদার। হাত ঝটপট কণ্ঠে উত্তর দিল। এসব ভুল ধারণা তোর। এমন কিছু ঘটে নাকি আবার? ওই মহিলাকে স্বপ্নে দেখার পরপরই কেউ মারা যায় কেন? তাও স্বাভাবিক না, অস্বাভাবিক মৃত্যু। ওইসব তোর মনের ভুল তিরু। তাই বলে প্রত্যেকবারই মিলে যাবে মনের ভুলে? আবিদা হতাশ নিঃশ্বাস ফেলল। আরহাকে বুঝিয়ে লাভ নেই কোনো। সেই ছোটবেলা টাইফয়েডের পর থেকে আরহার এই সমস্যা। অদ্ভুত অদ্ভুত জিনিস কল্পনা করে সে, উদ্ভট সব স্বপ্ন। ঢাকায় নিয়ে বড় সাইকোলজিস্ট দেখিয়েছে। সাইকোলজিস্টের মতে মানসিকভাবে দুর্বল আরহা। একাকিত্বের বশ হয়ে নিজের মাঝে অন্য এক দুনিয়া গড়ে নিয়েছে। সারাক্ষণ নিজের কল্পনা জগতে বিচরণ করে সে। নিজের কল্পনা জগতে অদ্ভুত সব ছবি আঁকে, তাদের সাথে কথা বলে, যা পুরোটা আরহার কাছে বাস্তব। কিন্তু সত্যিতে এটাই তো শুধুমাত্র কল্পনা আরহার। কিন্তু মাঝে মধ্যে আবিদার ভীষণ অদ্ভুত লাগে। আরহার স্বপ্ন দেখার পর দিনই কেন মৃত্যু হয় কারো? পুরো ব্যাপারটাই কি কাকতালীয়? ফোঁস করে নিঃশ্বাস ফেলল আবিদা। আরহার আওয়াজে ধ্যান ভাঙল। নিচের দিকে তাকালো। কোলে মাথা রেখে ভ্রু কুঁচকে আছে আরহা। কোথায় আড়ালে? ডাকছি তো। চেতনা ফিরল তা। সে বলল। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলি? তোমার হাতে গলায় এমন কালশিটে দাগ কেন? ও কিছু না, কাল রাতে পা পিছলে বাথরুমে পড়ে গেছিলাম, তাই একটু লেগেছে। এভাবে লাগলো? 2-1 দিনে ঠিক হয়ে যাবে। নড়চড় করে উঠল আবিদা, চেহারায় স্পষ্ট ভয়। আর চোখে অপর সোফায় বসে থাকা নুয়াসের দিকে তাকালো। ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে নুয়াস। ভয়ে জড়সড় আবিদা। শাড়ির আঁচল টেনে ঢেকে নিল সে। এলোমেলো ভাবে বলল। টিভি ছাড়ল নুয়াস। খবরের হেডলাইন। মডেল কাননের অ্যাপার্টমেন্ট থেকে তার 6 টুকরো লাশ উদ্ধার। আশেপাশের লোকজনের সন্দেহ, খুনের পিছনে ব্যবসায়ী ইসাক ইব্রাহিমের হাত। ধপ করে উঠে বসলো আরহা। টিভির বড় পর্দা একপাশে কাননের ছবি, অন্য পাশে ইসাকের। হতভম্ব সে। বিস্মিত দৃষ্টিতে পিঠ চেয়ে মাথা ঘুরছে তার। স্তব্ধ সব। ঘোলা হয়ে আসছে চোখ। গাল গড়িয়ে পড়ল জল। চোখ মুখ লজ্জা অপমানে কালো হয়ে আছে। মুখ লুকাতে জায়গা নেই কোনো। সামাজিক যোগাযোগের মাধ্যম ইসাক কাননকে নিয়ে তোলপাড়। সাথে আরহার ছবিও ছড়াচ্ছে। আঙ্গুল তার দিকেও। তাকে নিয়েও ভুলভাল কথা রটছে। সবার মাঝে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে আরহার। টিভি থেকে চোখ সরিয়ে আশেপাশে চাইছে। সংকোচ বোধ করছে খুব। মাটিতে যদি ডুবে যাওয়া যেত। মোহাব্বত চৌধুরীর সাথে চোখাচোখি হতে মাথা ঝুঁকে গেল আরহার। মোহাব্বত চৌধুরীর টল টল চাহনি, দৃষ্টিতে গ্লানির ছাপ। বৃষ্টি ঝরছে ঝুপঝাপ। চারিদিক অন্ধকার হয়ে আসছে আজ। বিকেলের শেষ প্রহর। খোলা উঠানে দাঁড়িয়ে আছে মোহাব্বত চৌধুরী। বৃষ্টির পানিতে নিয়ে ধুয়ে একাকার। অশ্রু ভেজা রক্তিম দৃষ্টি দূর আকাশে। অনুশোচনা পড়ছে চুয়ে চুয়ে। দরজার সামনে দাঁড়িয়ে সবটাই দেখছে আরহা। বাবার উদাসী তপ্ত মুখখানা দেখে বুক পুড়ছে তার। ছাতা নিয়ে বেরিয়ে আসলো আরহা। বাবার মাথায় ছাতা দিয়ে মুক্ত কণ্ঠে বলল। আমার সাথে যা যা হয়েছে এতে আপনার দোষ নেই বাপজান। ওই জঘন্য লোকটার সাথে নাম জুড়ে আছে ঠিক, অনুভূতি নেই কোনো। আমার ভাগ্য ছিল এমন, আমি কষ্ট পাচ্ছি না কোনো। আপনিও শুধু শুধু নিজেকে কষ্ট দেবেন না।
অনুশোচনার দহনে নিজেকে পোড়াবেন না। তোমার লাগে বড্ড অন্যায় করে ফেলছি তরুমা। কোনো অন্যায় না, আমার ভাগ্য ছিল এমন। উকিল সাহেব তালাকনামা পাঠাইছে গতকাল। তোমার দুর্নাম হইব না আর। ভালাই ভালাই সাইন করে দাও ইসাক। বুক চিরে শ্বাস ফেলল আরহা, আঁকি জোড়া অশ্রু জলে টলটল। নিশিরাত গভীর ঘুমে আরহা, ঘন বর্ষণে ডুবে দুনিয়া। বাড়ির ঝনঝন আওয়াজ, জানালায় বাড়ি খাচ্ছে বারবার। আচমকা ভারী কিছু শব্দে ঘুম কেটে গেল তার। ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে বসলো আরহা। বারান্দার দরজা খোলা, বাতাসে লেগে শব্দ হচ্ছে প্রকট। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বারান্দার দিকে পা বাড়ালো। হঠাৎ চোখে পড়ল বারান্দায় দাঁড়িয়ে থাকা পুরুষালী কারো ছায়ায়। কেঁপে উঠল আরহা, কাঁপা কাঁপা কণ্ঠে বলল। কে ওখানে? কে? জবাব মিলল না কোনো। ভয়ে শিউরে উঠল গা। ঘর থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়ালো। আকস্মিক ছুটে এলো ছায়াটা, শক্ত করে চেপে ধরলো আরহার হাত। ছাড়াবার আপ্রাণ চেষ্টা করলো, চিৎকার করতে চাইলো সে, পারল না। সামনের ছায়াটা রুমাল দিয়ে মুখ আঁকড়ালো তার। জ্ঞান হারালো আরহা, মুহূর্তেই ঢলে পড়লো ছায়াটার উপর। রোদপুর চেয়ারম্যান বাড়িতে তাণ্ডব চলছে। চেয়ারম্যান সাহেবের একমাত্র কন্যা গত রাত হতে নিখোঁজ। লোকজন নিয়ে এসে দারোয়ানকে বেঁধে রেখে মেয়েকে তুলে নিয়ে গেছে। খুনাক্ষরেও টের পায়নি কেউ। ভোরে বুয়া এসে দারোয়ানকে গেটের সাথে বাধা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। বাড়ির সবকিছু ঠিকঠাক থাকলেও বাড়ির মেয়ে আরহা নিখোঁজ। কোথাও কোনো হদিস মেলেনি। অপহরণ করেছে কেউ। নেতাকর্মী, পুলিশ বাহিনীতে বাড়িঘর ভারী। নুয়াস ফোন করেছে সেই সুবাদে সকাল থেকে জিহাদ এখানে। চেয়ারম্যান সাহেব প্রচন্ড রেগে। আজকের ভেতর মেয়েকে বাড়ি চাই তার। চারিদিকে ছড়িয়ে পড়েছে লোকজন। ক্ষিপ্ত নুয়াস ফোনের উপর ফোন করে চলেছে। লোকজন লাগিয়েছে যে কোনোভাবেই হোক আরহার সন্ধান চাই তার। মোহাব্বত চৌধুরী হৃদরোগী, অল্প চিন্তায় হাঁপিয়ে পড়েন তিনি। সেখানে আদরের মেয়ে নিরুদ্দেশ, সুস্থ থাকবে কি করে? বড় বড় শ্বাস ফেলতে ফেলতে সোফায় বসলেন তিনি। কাউকে ফোন করার জন্য মোবাইলে নাম্বার তুলছে। জিহাদ শান্ত কণ্ঠে বলল। শান্ত হন চেয়ারম্যান সাহেব, পুলিশ তল্লাশি করছে, ফিরে আসবে আরহা। খেপে উঠল চেয়ারম্যান সাহেব, উন্মত্ত কণ্ঠে চেঁচিয়ে বললেন। আমার মেয়ে কি আপনা আপনি গেছে যে ফিরে আসবো? অপহরণ হয়েছে তার। আমার তরুমায়ের সাথে না জানি কি করতেছে ওই অমানুষটা। গতকাল কানন রে মারছে। এখন যদি আমার তরুমায়ের কোনো ক্ষতি করে। নুয়াস এগিয়ে আসলো, বলল। এমপি সাহেবের সাথে কথা হয়েছে, যারা লোকজন নিয়ে বের হয়েছে। চোরের বাচ্চাটারে পাইলে জ্যান্ত পুঁতে ফেলবো। কুত্তার বাচ্চার কত বড় সাহস, বাড়ি থেকে তিরুরে তুলে নিয়ে যায়। জিহাদ চুপ, মনে মনে হাসছে। সে জানে এই কাজ কার। যেই কাজ করেছে তার নাগালে পৌঁছাতে পারবে না কেউ। এই চেয়ারম্যানের চেলাপেলা এমপি মন্ত্রী থেকে অনেক ক্ষমতা তার। সূর্যের তির্যক রশ্মি মুখ ছুতে ঘুম কাটলো আরহার। পিটপিট দৃষ্টি মেলে আশেপাশে চাইলো। মানবশূন্য অপরিচিত রাজকীয় ঘর। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এটা কোথায়? গতরাতের স্মৃতি মনে করে মাথা ঝিমঝিমিয়ে উঠল তার। শেষ স্মৃতিতে ছায়া মানব ছাড়া অন্য কিছুই মনে পড়ছে না আর। তবে কি সেই পুরুষালী বেশটা অপহরণ করলো তার? ঘাবড়ে গেল আরহা। ঘরে এপাশ ওপাশ ছোটাছুটি শুরু করলো, পাগল প্রায় হয়ে দরজা খুঁজতে লাগলো। দরজাটা কোন দিকে? প্রথমবার দরজা খুলে হতাশ হলো। বাহিরে বের হবার দরজা না, বাথরুমের দরজাটা। সাথে সাথে দ্রুত পায়ে অপর দিকে ছুটে গেল। দরজা ভিড়ানো। সামান্য টান দিতেই খুলে গেল। বাহিরে বেরিয়ে এলো আরহা। কয়েক কদম সামনে নিচে নামার সিঁড়ি। ঝটপট পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কেউ নেই আশেপাশে। মাঝারি আকারের হলঘর। হলঘরের একটু সামনেই কারুকাজ করা বিশাল দরজা। বাড়ি থেকে বের হবার এটাই মুখ্য দুয়ার। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আরহার। বড় বড় ধাপে এগিয়ে গেল সেই দিকে। হাতল টেনে ধাক্কা দিল, খুলল না দরজা। আরেকবার চেষ্টা করলো, এবারেও খুলল না। কোনো তালা নেই, তাহলে দরজা খুলছে না কেন? হঠাৎ টিট সূক্ষ্ম যান্ত্রিক আওয়াজ ভেসে এলো কানে। ভ্রু কুচকে নিল আরহা। ঘাড় ফিরিয়ে পাশে তাকালো। ছোট্ট নীল রঙের স্ক্রিন ভেসে, নিচে কয়েকটা নম্বর আঁকা বাটন। আরহার বুঝতে বাকি রইল না এটা পাসওয়ার্ড চালিত দরজা। পাসওয়ার্ড ছাড়া খুলবে না। আন্দাজ করে কয়েকটা নাম্বার তুললো, কাজ হলো না। দ্বিতীয়বার চেষ্টা করলো, এবারও পাসওয়ার্ড। রং লেখাটা ভেসে উঠল। তৃতীয়বারের মতো চেষ্টা চালালো, এবারও ভুল। প্রচন্ড শব্দ করে বাড়ি জুড়ে অ্যালার্ম বেজে উঠল। ঘাবড়ে গেল আরহা। ভয়ে চোখ মুখ বুজে আসছে তার। হাত পা কাঁপছে প্রচন্ড। এতক্ষণে লোকগুলো নিশ্চিত সতর্ক হয়ে উঠেছে, ধরতে আসছে তাকে। এখন সে কি করবে, কোথায় লুকাবে? মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। কারো পায়ের ভাঁজ পেয়ে সিঁড়ির নিচে লুকালো। হাত পা চেপে দেয়ালের সাথে জড়সড় হয়ে বসলো। সিঁড়ি বেয়ে কারো নিচে নামার শব্দ পেল। আড়াল থেকে উকি দিল একজোড়া পা দৃশ্যমান। সামনের দিকে পা বাড়িয়েও থেমে গেল সে। বামে ঘুরলো, আবার এগিয়ে আসছে আরহার দিকে। পা জোড়া সামনাসামনি এসে থেমে গেল হঠাৎ। ধুক করে উঠল আরহার বুক। তবে কি ধরা পড়লো সে? কি করবে এবার? চোখ মুখ খিচে বন্ধ করে নিল আরহা। আচমকা চিরচেনা কোনো আওয়াজ ভেসে এলো কানে। শুভ সকাল আরহা,
মুখের সামনে থাকা কাপা কাপা হাত সরিয়ে তাকালো আরহা। ফিচেল হেসে চেয়ে আছে ইসাক। ভয়ে কেঁপে উঠল সে। আর চোখে তাকিয়ে ভয়ে ভয়ে সিঁড়ির নিচ থেকে বেরিয়ে এলো। বুক ধুক ধুক করছে প্রচন্ড ভয়ে, দিশেহারা সে। সিঁড়ির নিচ থেকে বেরিয়ে দরজার দিকে ছুটে গেল। আবার আচমকা সোফার আঘাতে লেগে নিচে বসে পড়ল। ব্যথায় মৃত্যু আর্তনাদ করে উঠল। ছুটে এলো ইসাক, বসে পড়ল মুখোমুখি। আরহার দিকে হাত বাড়াতে শামুকের মতো নিজেকে গুটিয়ে নিল সে। চোখ মুখ আতঙ্কিত ভীষণ। ইসাক তোয়াক্কা করলো না, সেদিক জোর খাটিয়ে হাত সরালো। ব্যথাতুর পা কোলে তুলে নিল। ভ্রু কুচকে নীলাপ পড়া জায়গায় হাত বুলালো আলতো। বিড়বিড় করে বলল, দৌড়চ্ছেন কেন? খেয়ে ফেলবো আমি? রাগে ফেটে পড়ল আরহা। অগ্নিদৃষ্টিতে চেয়ে রইল ইসাকের দিকে। ক্রোধে গড়গড় করে বলল, এই জঘন্য কাজ আপনার মতো বিকৃত মস্তিষ্কের নষ্ট মানুষের দ্বারাই কাম্য। কেন এনেছেন আমাকে? খুন করবেন? কাননকে 6 টুকরো করেছেন, আমাকে কয় টুকরো করবেন? 8 নাকি 10? রাগে খেপে গেল ইসাক। গভীর গর্জন করে উঠল, আমি খুন করব আপনার? অসম্ভব নাকি? এই আপনার বিশ্বাস? বিশ্বাসঘাত হয়েছে আমার, নতুন করে গড়ার প্রয়োজন নেই আর। কাননকে খুন করিনি আমি। সকল প্রমাণ আপনার বিরুদ্ধে। নির্দোষ আমি। আমার দৃষ্টিতে সর্বদাই দোষী। বিশ্বাস করা হবে কি করে? ছেড়ে দিয়ে মুক্তি দিন আমায়। পারবো না আমি। আমাকে অপহরণ করেছেন কেন? তালাকনামা পাঠিয়েছেন কেন? বেশ করেছি, মুক্তি চাই আমার। খেপে উঠল ইসাক। জোরালো ধমক লাগালো, ঝাঁঝালো আওয়াজে বলল, আপনার সাহস দেখে হতভম্ব আমি। সেদিন মজা ছলে উড়িয়ে দিয়েছি বলে সত্যি সত্যি তালাকনামা পাঠিয়ে দিবেন? কি ভেবেছেন নেচে নেচে সাইন করে দেবো আমি? এত সহজ? শুনুন আরা, আমি বেঁচে থাকতে মুক্তি নেই আপনার। আজীবন আমার নাম জড়িয়ে বাঁচতে হবে আপনাকে। ক্রোধে ফেটে পড়ল আরহা। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। পাশে থাকা ফুলদানিটা হাতে তুলে ইসাকের দিকে ছুঁড়ে মারল। কপালে লেগে ফুলদানিটা নিচে ছিটকে পড়ল, ভেঙে চুরচুর হলো। সামান্য আর্তনাদ করে উঠল ইসাক। কপাল ফুলে রক্ত জমে ছ্যাঁচা লেগে গেছে। দু হাতে মাথা চেপে বসে রইল। হিংস্র দৃষ্টিতে চেয়ে আছে আরহা। রাগী ফোঁস নিঃশ্বাস ফেলছে। কিছু সময় অতিবাহিত হলো। ইসাক কাছে এলো আরহার। শান্ত কণ্ঠে বলল, রাগ কমেছে? গর্জনী দিয়ে উঠল আরহা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি ভেবেছেন তুলে এনেছেন তাই স্বামী স্বামী বলে গলা জড়িয়ে ধরব? আপনাকে আমি জ্বালিয়ে মারব, এত যন্ত্রণা দেব যে নিজেকে ঘৃণা করবেন আপনি। আমার অভিশাপের আগুনে তিলে তিলে পুড়বেন। ইসাক নিমিষ চেয়ে রইল, চোখ জোড়া টলটল। আচমকা কিছু একটা ভেবে খপ করে জড়িয়ে ধরল আরহার হাত। কণ্ঠে আকুতি ঢেলে বলল, অতীত বলে সংসার সাজানো যায় না। আপনি যেমন চেয়েছেন ঠিক তেমন একটা সংসার সাজাবো আমরা, যেখানে থাকবে আমি, আপনি আর আমাদের ভালোবাসা। উৎকণ্ঠা হয়ে বলল ইসাক, সময় কম, আমার আপনাকে চাই। ক্ষমা করুন আমায়। সব ভুলে চলুন না, নতুন করে সুন্দর স্বাভাবিক সংসার সাজাই। হাত ঝেড়ে ফেলল আরহা। চোখ জলে চিকচিক তাচ্ছিল্য কণ্ঠে বলল, সময় কম কেন? কাননকে হত্যা করেছেন, পুলিশ খুঁজছে। তাছাড়া একজন খুনি ধর্ষকের সাথে কিসের সংসার পাতাবো আমি? লজ্জা করে আপনার? ধর্ষক শব্দ শুনে মুখের রং পাল্টালো তৎক্ষণাৎ। রক্তশূন্য ফ্যাকাশে চাহনি তার। ক্রোধান্বিত কণ্ঠে আরহা বলল আবার, মানুষ আপনি? আপনি তো জানোয়ার। নিজের হোটেলে প্ল্যান করে ধর্ষণ করলেন আমাকে। সমাজের সামনে ধর্ষিতা কলঙ্কিত নিন্দাহ করলেন আমায়। আমার অনুপস্থিতিতে আমারই ঘরে আমার বিছানায় অন্য মেয়েকে নিয়ে রাত কাটিয়েছেন। বাড়ি থেকে টেনে হিচড়ে বের করেছেন। খুন করেছেন আপনি। কোনটার জন্য ক্ষমা করব আমি? কি মানুষ মনে হয় না? কাঠপুতুল আমি? যেভাবে ইচ্ছে সেভাবে নাচাবেন আর নাচবো আমি? ভালোবাসা তো দূর, আপনার প্রতি বিন্দুমাত্র পরিমাণ সহানুভূতিও হয় না আমার। ঘৃণা হয়, তীব্র ঘৃণা হয়। এবার তালাক দিয়ে মুক্ত করেন আমায়। ইসাক চেয়ে রইল স্থির। চোখ মুখ ভীষণ শান্ত। প্রত্যুত্তর করল না কোনো। তড়াক করে উঠে দাঁড়ালো। আরহার কাছে এসে কোলে তুলে নিল। বড় বড় ধাপে সিঁড়ির দিকে পা বাড়ালো। রাগে ক্রোধে চিৎকার করছে আরহা। কোল থেকে নামার চেষ্টা করছে আপ্রাণ। পারল না থামাতে। অবশেষে দিকাদিক না পেয়ে ঘাড়ে শক্ত কামড় বসালো তার। ইসাক পিচেল হাসলো, বলল, আপনার এই পিঁপড়ার কামড়ে কিচ্ছু হবে না আমার।
পূর্বে সেই ঘরে নিয়ে বিছানায় বসালো। ভারী ভারী শ্বাস ফেলছে, হাঁপিয়ে উঠেছে ইসাক। আরহা গলা উঁচিয়ে চিৎকার করে বলল, বাড়ি যাব আমি। ফিরিয়ে দিতে তো আনিনি আমি। ইসাক, ভালোই ভালোই বলছি, ছেড়ে দিন আমায়। আমার বাপজান ছাড়বে না আপনাকে। কি করবে? 14 শিকড় ভিতরে গুজবে। বাল, সাতার মাথা, ওদের ভয় করে আমি? কেন এমন করছেন? আমাকে আটকে কি লাভ? এই শরীরের জন্য? আগের মতো সেই রূপ, মেধহীন শরীর কিছু নেই আর। প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের হরমোনাল চেঞ্জের কারণে শরীর মনোজগতে বিশাল পরিবর্তন আসে, জানতাম। তবে ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে জানতাম না আমি। মাতৃত্ব নারীকে এতটা সুন্দর করে তোলে। আপনার রূপে পাগল হয়েছে, এখন আপনাকে কি করে ছাড়ি বল? বিরক্ত হয়ে কেঁদে উঠল আরহা। রাগে দাঁতে দাঁত চেপে বিছানায় বালিশ কাঁথা ছুঁড়ে ফেলল। আচমকা ডুকরে কেঁদে উঠল, আকুতি সুরে বলল, মুক্তি দিন, মুক্তি চাই। আপনার সাথে কাটানো প্রত্যেক সেকেন্ড নরক সমান লাগে আমার। বিছানায় বসলো ইসাক। এগিয়ে গেল আরহার দিকে, চোখে জল মুছে দিয়ে গালে হাত চেপে রাখলো। শান্ত কণ্ঠে বলল, কাঁদবেন না আরহা, আপনার কান্না সহ্য হয় না আমার। ঘৃণায় হাত ছিটকে দূরে ফেললো আরহা। স্মিত হাসলো ইসাক। আরহার মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার বোকা আরহা, এত অবুঝ কেন আপনি? মুক্তি চাই, তালাক চাই বলে যে সুর তুলছেন। স্ত্রী অন্তঃসত্ত্বাকালীন তালাক কার্যকর হয় না, তা কি জানেন? সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তালাক কার্যকরী হবে না। আপনাকে আমার হয়ে আমার কাছেই থাকতে হবে। ভ্যাপসা গরম ছেড়েছে, সকাল থেকে বৃষ্টি নেই। আকাশ কালো করে মেঘ, ভ্যাপসানো গরম ছেড়েছে মাটি, গুমট পরিবেশ। ব্যস্ত হাতে কাপড় আউলাচ্ছে নুয়াস। মাথা থেকে চুল চুয়ে চুয়ে পানি ঝরছে, শরীর ঘেমে নিয়ে একাকার। হন্তদন্ত হয়ে আরহার আলমারিতে কিছু খুঁজছে, পাচ্ছে না। রাগে জোরে লাথি মারল খাটে। শব্দ পেয়ে বাহির থেকে ছুটে এলো আবিদা। ভয়ে দরজার সাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলো। সারা ঘর আউলানোর আগে গড়গড় করছে নুয়াস। মাথা নুয়ে বিড়বিড় সুরে বলল আবিদা। কিছু খুঁজছেন? খেপে উঠল নুয়াস। চোখ গরম করে আবিদার দিকে তাকালো, ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেল, গলা চেপে দরজার সাথে মিশিয়ে নিল। রাগে গড়গড় করে বলল, ফাইল কই? ভয়ে ভরকে উঠল আবিদা। বোন নিখোঁজ, বোনকে না খুঁজে ফাইল খুঁজছে, এই বোনের প্রতি ঠুনকো ভালোবাসা। নুয়াসের তর্জনীতে কেঁপে উঠল, কাঁপাকাঁপি সুরে বলল, কিসের ফাইল? কিছু জানোস না? নেকা সাজস। তিরুর সবচেয়ে কাছের লোক তুই। তুই নিশ্চয়ই জানোস ওই ফাইল কই। এবার হাউমাউ করে কেঁদে উঠল আবিদা। আমি সত্যি জানি না কিছু। তুই জানোস, সব জানোস তুই। শক্ত হাতে চেপে ধরল গলা। দম বন্ধ হয়ে আসছে তার, বুক কাঁপছে, ভারী নিঃশ্বাস কেসে উঠছে বারবার। এই দেহ থেকে প্রাণ বের হবে আবিদার। অমনি হলঘর থেকে ভেসে এলো মোহাম্মদ চৌধুরীর গলার আওয়াজ। কেঁপে উঠল নুয়াস, গলা ছাড়ল আবিদার। দেয়াল ঘেঁষে মাটিতে পড়ে রইল আবিদা। দুর্বল চোখ মেলে চেয়ে রইল নিমি। শ্বাস চলছে তিরতির। রাগে মাথা চেপে দাঁড়িয়ে নুয়াস, গা ঘামছে প্রচন্ড। নিখোঁজের আগের দিন এতিমখানার স্টোররুম থেকে রেকর্ড ফাইল চুরি করে এনেছে আরহা। ঘেটে দেখার সময় হয়নি তার। সেই ফাইলে এতিমখানায় মেয়েদের নাম, ঠিকানা, অন্য সব রেকর্ড রয়েছে। তদন্তে নামলে সামনে আসবে সব। ফাইলটা বুঝতে আর কারো হাতে পড়লে বিপদে পড়বে সবাই। এত বছরের পরিকল্পনা, এত এত গোপনতা ফাঁস হবে সব। বিড়বিড় করে বলল নুয়াস, দেরি করা যাইব না আর। দ্রুত ফাইল খুঁজা বের করতে হইব। কারো ফোন পেয়ে চমকে উঠল নুয়াস। তরতর করে বেরিয়ে গেল ঘর থেকে। নুয়াস যাওয়ার পর বেশ কিছুক্ষণ ফ্লোরে গা এলিয়ে রাখলো আবিদা। উঠে দাঁড়ার মতো শরীরে বিন্দু পরিমাণ শক্তি নাই। চোখের কোণ বেয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে। ডুকরে কেঁদে উঠল সে। এটাকে আদৌ জীবন বলে? নরকের মতো বাঁচছে। নুয়াসের সকল অত্যাচার নির্যাতন মুখ বুজে সহ্য করছে। শুধুই পরিবারের দিকে চেয়ে হুমকি দিয়েছে নুয়াস, মুখ খুললে পরিবারের সবাইকে মেরে মাটিতে পুঁতে রাখবে। বাপ মানেই ভাই ভাতিজা তো আছে, যদি কোনো ক্ষতি করে। এতটা বছর ধরে জানোয়ারটার সব অত্যাচার মুখ বুজে মেনে নিচ্ছে। আবিদা জানে ফাইলটা কোথায়। যেদিন ফাইলটা বাড়ি এনেছিল সেদিন রাতেই আরহার কথা মতো সেই ফাইলটা যোগ্য লোকের হাতে পৌঁছে দিয়েছে। রাতে ঢাকা পৌঁছালো নুয়াস। দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠল, ক্ষিপ্ত পায়ে এগিয়ে গেল অন্ধকার ঘরের দিকে। আজ আরহার আলমারি থেকে মেধার দেওয়া সেই চিঠি মিলেছে। চিঠির শেষে মেধা লেখা ছোট নামটি দেখে বুঝতে বাকি রইল না এসব কার কারসাজি। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। মোটা পিলারের সাথে বেঁধে রেখেছে মেধাকে। মারের চোটে শরীর ফেটে রক্ত বের হচ্ছে তার। তক্তা দিয়ে পিটিয়ে হাঁপিয়ে উঠেছে সে। তক্তা ফেলে অকথ্য ভাষায় গালাগালি করছে এখন। ধরফর করে দরজা খুলল নুয়াস। মেধাকে দেখে চেঁচিয়ে উঠল, মাইকের বাচ্চা মরে নাই? কাজলি মুখে পান পুড়ে বলল, শালির বহজ্জর, কই মাছের প্রাণ, এত তাড়াতাড়ি মরবো নাকি?
নুয়াস ক্ষিপ্ত পায়ে এগিয়ে এলো, চুলের মুঠি টেনে কিরমিরিয়ে বলল, মা, এত তেজ তোর? এখন থেকে মুক্তি পাওয়া রাস্তা খুঁজছস? বাইরে চিঠি পাঠাস? মেধা দুর্বল চোখে নির্ভীক চাহনি বাঁকা হাসলো সে, মৃদু স্বরে বলল, আমার এক চিঠিতেই তোমাদের এই হাল? ভয় করছে? নুয়াস খেপে গেল, তক্তা উঠিয়ে সজোরে আঘাত করলো তার পিঠে। তীব্র ব্যথায় আর্তনাদ ভারী চিৎকার করলো মেধা। নুয়াস ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোরে ভয় করমু আমি? চোখ বুজে শব্দ করে হেসে উঠল মেধা। ভয় করে না? তাহলে রোদপুর থেকে কুকুরের মতো ছুটে এলে কেন? মরণের পাখা গজাইছে তোর, তুই মরবি আজই। জানি মারবো আমি থাকি আর না থাকি। এখানকার সবাই মুক্তি হবে একদিন। পাপে লিপ্ত এই নোংরা ধ্বংস হবে। তোমার বংশ এই ধ্বংস করবে এসব। তোমার জীবনে কঠিন ধ্বংস নামবে। মরবে তোমরা, ভয়ঙ্কর ভাবে মরবে। আর কিছু বলতে পারল না। মেধের আগে প্রকট শব্দ হলো, পেছন থেকে কেউ গুলি করেছে। ছাড়খাড় করে দিল মেধার মস্তিষ্ক। বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো, শেষ নিঃশ্বাস ছেড়ে মৃত্যুর বুকে লুটিয়ে পড়ল। জনসাধারণ থেকে অনেক দূর পাহাড়ি অঞ্চল, উঁচু উঁচু পাহাড়ের বুক চিরে নেমে গেছে সরু নদী। আশেপাশে গাছপালা, জঙ্গল, বিস্তৃত জায়গার মাঝ বরাবর ছোট দালান ঘর। আহামরি বিলাসিতা না থাকলেও কমতি নেই কিছুর। পাহাড়ের তুঙ্গি ছুঁয়ে নরম রোদ এসে পড়েছে আরহার মুখ। খেয়ে বিরক্তিতে কপাল কুঁচকে নিল আরহা। নড়াচড়া করে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখে মুখ ঢেকে পড়ল চুলে। যেন কলিতে জন্মানো নিষ্পাপ ফুল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে ইসাক, অপলক দৃষ্টি সরছে না কিছুতে। আলতো হাতে কপাল থেকে চুল সরালো ইসাক, গালে নরম হাত ছুঁয়ে স্পর্শ করলো লাগাতার। ঘুম কেটে গেল আরহার। আড়মোড়া ভেঙে পিটপিট দৃষ্টি মেলে তাকালো। মাথার উপর ইসাককে ঝুঁকে থাকতে দেখে আচমকা ধাক্কা দিয়ে দূরে সরালো। তড়াক করে উঠে বসলো, বিছানার সাথে চেপে বসে ভয়ে বিড়বিড় করে বলল, কাছে আসছেন কেন? কি চাই আপনার? ইসাক আহত দৃষ্টিতে চেয়ে নিচে বসে রইল খানিকক্ষণ, উঠে আরহার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কিছু করেছি আমি? ভয় পাচ্ছেন কেন? ভয়ে পিছাতে পিছাতে বিছানার সাথে লেগে গেল। ভয়ে চোখ মুখ কাঁপছে অসম্ভব। ঠান্ডা গলায় বলল আরহা, দূরে থাকুন, আমার থেকে দূরে থাকবেন একদম। অবাক চোখে চেয়ে রইল ইসাক। একসময় যে দৃষ্টিতে অগাধ প্রেম ছিল, আজ সেই দৃষ্টি একরাশ তাচ্ছিল্যে ভয়। এতটা ঘৃণা করে আরহা। ছোট্ট শ্বাস ফেলল। আচ্ছা, কাছে আসবো না আপনার। ফ্রেশ হয়ে নিন, চলুন। বাড়ি যাব আমি। আবারও সেই সুর? যেতে দেব না আমি। একটু চুপ থেকে বিরক্তির সুর টেনে বলল ইসাক, অনেক বেলা হয়েছে, ফ্রেশ হয়ে নাস্তা করবেন, চলুন। যাব না মানে? এটাই আপনার শেষ কথা? উত্তর দিল না আরহা। ইসাক বিছানার দিকে এগিয়ে আসলো, কোলে করে বাথরুমে নিয়ে গেল। বেসিনের পাশে উঁচু জায়গাটায় বসিয়ে দিল। আরহা রেগে চট করে থাপ্পড় বসালো গালে, চিৎকার করে বলল, ছবেন না, ঘৃণা হয় আমার। ইসাক কোমর চেপে ধরল আরহার, বেসিনের উপর ভালো করে বসিয়ে দিয়ে আরহার দিকে ঝুঁকে ফিচেল হাসলো, বলল, আপনাকে না শুয়ে থাকা যায় না যে? আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত নরক সমান। একটা সময় খুব ভালোবাসতেন, তখন চোখে অন্ধকারের পর্দা ছিল আমার। ক্ষমা করে একটু ভালোবাসা যায় না আরা? ইসাকের করুণ আওয়াজ। চোখ ফিরিয়ে তাচ্ছিল্য হাসলো আরহা। আমাকে জ্যান্ত মেরে ফেলেছেন আপনি। অনুভূতি শূন্য হয়ে গেছি আমি। আচ্ছা, হত্যার শাস্তি ফাঁসি হয়, বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যু হয় না কেন? এটাও তো হত্যার সমান। আমি ক্ষণে ক্ষণে মরছি আপনার ঘৃণার চাউনি। চিৎচির করছে আমার বুক। কেন? ভালোবাসি আরা। গা কাঁপিয়ে হেসে উঠল আরহা, চোখ মুছল দুহাতে, আচমকা ডুকরে কেঁদে বলল, মিথ্যা, মিথ্যা, সব মিথ্যা। আপনার আগাগোড়া সবটা মিথ্যা। ঠকিয়েছেন আমায়, জঘন্যভাবে ঠকিয়েছেন। আমার কি দোষ ছিল ইসাক? কেন এভাবে ঠকালেন? নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম আমি। কি পেলাম? কষ্ট, যন্ত্রণা, অপমান। করুণ দৃষ্টিতে চেয়ে আছে ইসাক। কি বলবে সে? অনুতাপের আগুনে বুক পুড়ছে তার, চোখ জ্বলছে খুব, গলা ধরে আসছে। আরহা কাঁদছে, শব্দ করে কাছে, আর সহ্য হলো না। দ্রুত পায়ে বাথরুম থেকে বেরিয়ে এলো ইসাক। দরজায় দাঁড়িয়ে চোখ মুছল। বেশ কিছুক্ষণ পর ফোলা ফোলা চোখ মুখ নিয়ে বেরিয়ে এলো আরহা। বিছানায় নাস্তা সাজিয়ে বসে আছে ইসাক। চেহারার ভাবভঙ্গি বেশ স্বাভাবিক, কিছু হয়নি যেন। ভ্রু কুচকাল আরহা। উচ্ছ্বসিত কণ্ঠে বলল ইসাক, আপনার প্রিয় নাস্তা বানিয়েছি, খেয়ে নিন। মুখ মুছতে মুছতে শান্ত কণ্ঠে বলল আরহা, কি মিশিয়েছেন? বিষ? তাও কি সম্ভব? অসম্ভব বটে।
আপনার সন্তান আমার গর্ভে, এখন মারবেন না আপনি? মুচকি হেসে বলল ইসাক। এই কয়দিন আপনার তিক্ত বলিতে অভ্যস্ত হয়ে গেছে, গায়ে বাঁধে না আমার। এমনিতেও গায়ে বাঁধবে না আপনার, জানোয়ারদের বোধ শক্তি আছে নাকি আবার? অপমান বোধ করলো ইসাক, রাগলো একটু, প্রতিউত্তর করলো না কোনো, শান্ত কণ্ঠে বলল, আমি ঘন্টা 2-3-এর জন্য বের হচ্ছি। জানি আমার সামনে নত হবেন না আপনি। আমি যাওয়ার পর নাস্তা করে নেবেন প্লিজ। নিজের খেয়াল রাখবেন। পালানোর চেষ্টা করে লাভ নাই, পারবেন না আপনি? আরহা উত্তর দিল না কোনো, বিছানায় উঠে গা এলিয়ে দিল আবার। ইসাক শান্ত কণ্ঠে বলল, নিজের কথা না ভাবেন, সন্তানের কথা ভেবে খাবারটা খেয়ে নিন। চোখ বুজে রাগে গড়গড় করলো আরহা। ভালো মানুষের অভিনয় বন্ধ করুন, অসহ্য লাগছে আমার। ইসাক মৃদু হাসলো, বলল, আচ্ছা, বন্ধ করলাম। আরহার দিক ঝুঁকে কপাল ছুঁয়ে বেরিয়ে গেল ইসাক। ভরা দুপুরে মেঘের ডাক, আড়মোড়া ভেঙে চোখ খুলল আরহা। হঠাৎ আতকে উঠল, ছিটকে দূরে সরে গেল। মাথার উপর ঝুঁকে আছে ময়না, ভয়ঙ্কর কাটাছেঁড়া মুখ, গায়ে অসংখ্য আঘাতের দাগ, আউলানো চুল, ফ্যাকাশে রক্তশূন্য মুখ, চোখের মনি উল্টে আছে তার। ঘাবড়ে গেল আরহা, হাঁসফাঁস নিঃশ্বাস ফেলল। কাটা রক্তাক্ত হাতটা আরহার দিকে এগিয়ে বলল, ভয় পাচ্ছ আপা? আমি ময়না। ঘাবড়ে গেল আরহা, কাঁপাকাঁপি কণ্ঠে বলল, কি 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 চাই তোমার? কেন এসেছো? আমার একাকী কষ্ট হয়, তোমায় মনে পড়ে খুব। দেখো বাহিরে বৃষ্টি হচ্ছে, ভিজবে না তুমি? ভয়ে চোখ মুখ কালো করে বলল আরহা। বৃষ্টি পছন্দ না আমার, ভিজবো না আমি। হাত ধরো আপা, ভালো লাগবে তোমার। আরহা হাত গুটিয়ে নিল। আচমকা ময়নার কাছে চলে এলো আরহা, হাত খাবলে ধরল, গাল বাঁকিয়ে বাঁকা হাসলো হিংস্র হাসি। চোখে চোখ পড়তে থমকে গেল আরহা। আপনা আপনি অদ্ভুত হচ্ছে চোখ মনিতে, গোল ছিদ্রটি গাঢ় হচ্ছে আরো। আকস্মিক স্তব্ধ হয়ে গেল আরহা, মন্ত্রমোহের মতো চেয়ে রইল ময়নার চোখের দিকে। বিছানা ছেড়ে ময়নার হাত ধরে আপনা আপনি নেমে গেল। কাছের দরজা খুলে বারান্দায় পা রাখলো। ঘোর অন্ধকার ডুবে পৃথিবী, মিসমিসে কালো মেঘেদের বুক চিরে নেমেছে বর্ষণ। হিমঠান্ডা বৃষ্টির ফোঁটা পিস্তলের বুলেটের মতো গায়ে লাগছে। হাঁটু অবধি সাদা শার্ট চপচপে ভিজে, ঠান্ডায় কাঁপছে আরহা। চোখের পলক পড়ছে না কোনো, বোধগম্য নেই কোনো, অনুভূতিহীন দাঁড়িয়ে আছে ঠায়। ছাদ ছাড়া বারান্দাটা ডুবে আছে পানিতে। আচমকা মাটিতে শটান হয়ে শুয়ে পড়ল। বড় বড় খোলা চোখে অপলক চেয়ে রইল আকাশপানে। কোমর ছড়ানো লতানো কেশ বৃষ্টির পানিতে ভাসছে। বৃষ্টি দেখে তড়িঘড়ি করে বাড়ি ফিরল ইসাক। দরজা খুলল, নির্জন চারিদিক। সিঁড়ি বেয়ে উপরে উঠলো, সারা শব্দ নেই কোনো। ঘরে এলো, কেউ নেই। আরহা কোথায়? বাথরুমের দরজার কড়া নাড়ল, আওয়াজ নেই কোনো। কয়েকবার আরহার নাম ধরে ডাকলো, কোনো সাড়া নেই। পালালো কি আরহা? আতকে উঠল বুক, হন্যে হয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো, নিশান নেই কোনো। দরজা ভিড়ানো দেখে মনে হচ্ছে না ঘর থেকে বেরিয়েছে। আরা যেমন রেখে গেছে তেমনই আছে সব। তাহলে হঠাৎ গায়েব হলো কোথায়? খোলা বারান্দার কথা মনে পড়তে টনক নড়ল তার। তবে কি বারান্দা দিয়ে পালালো? কোনো অঘটন ঘটেনি তো? আবার ভয়ে শিউরে উঠল ইসাক। বারান্দার দরজায় পা রাখতেই থমকে গেল সে। ভয়ে গা জুড়ে নেমে গেল শীতল আভা। এই ঘন বর্ষণে তীব্র ঠান্ডা পানিতে শুয়ে আছে আরহা, চোখ মুখ ফ্যাকাশে, পরনে হাঁটু অবধি ফিনফিনে সাদা শার্ট, ঠান্ডায় গুটিয়ে গেছে একদম, ঠকঠক কাঁপছে। বিস্ময় কাটিয়ে ছুটে গেল ইসাক, পাজাকলে করে ঘরে আনলো। আধা চেতন আরহা নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে, শীতে কাঁপছে অনবরত, ঠান্ডায় গুটিসুটি মেরে রয়েছে বুকে। দ্রুত হাতে ভেজা শার্ট পাল্টে গরম জামা পরিয়ে দিল, মোটা কম্বলে মুড়িয়ে নিল। কাজ হচ্ছে না, আরহার কাঁপুনি কমছে না একটু। দিশেহারা ইসাক কোনো উপায় না পেয়ে কম্বলে ঢুকলো। আরহাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিজে শুদ্ধ কম্বল পেঁচিয়ে নিল। অন্য হাতে মোবাইল বের করে কাউকে ফোন করলো, তারা দিয়ে বলল, যত দ্রুত সম্ভব আমার বাড়িতে ডক্টর পাঠাইও। তা জানে না কিভাবে করবে। হোক ঝড়, তাতে কি? যেভাবেই হোক বেস্ট ডক্টর পাঠাবে। 30 মিনিট সময়, কুইক। অপর পাশের ব্যক্তিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল ইসাক। আরহার মলিন ফ্যাকাশে মুখ পানে চেয়ে থাকলো। মুহূর্তে সব রাগ নেমে গেল তার, নিস্তব্ধ হলো মস্তিষ্ক। অজানা ভয়ে মুচড়ে উঠল বুক, বিড় করে বলল, আর কতভাবে শাস্তি দিবেন আমায়? রোদপুর ফিরেনি, ঢাকায় আছে নুয়াস। বোনের নিখোঁজ নিয়ে আপাতত মাথা ব্যথা নেই তার। সে বেশ জানে ইসাক ক্ষতি করবে না আরহার। আপাতকালে তা নিয়ে না ভাবলেও চলবে। উড়ো উড়ো কানে আসছে ইদানিং পতিতালয়ে সিভিল ড্রেসে পুলিশ ঢুকছে, ডুবে ডুবে তল্লাশি চালাচ্ছে। এমন সময় ফাইল হাতে লাগলে কেলেঙ্কারি হয়ে যাবে। মাথা আউলে নুয়াসের ফাইল খুঁজতে ব্যস্ত সে। বেশ কয়েকজন লোক লাগিয়েছে, খোঁজাখুঁজি করছে, কোথাও মেলেনি। আবিদা নুয়ানের সাথে নিকটস্থ বেশি আরহার, দুজনের উপর কড়া নজর রাখছে। এতেও লাভ হচ্ছে না, কাজের খবর মিলছে না কোনো। দুপুরে শেষ প্রহর, ঝিরিঝিরি বৃষ্টি। দোতলার জলসা ঘরে দোলনার উপর ঝুলছে নুয়াস, পায়ের উপর পা তুলে মদ্যপান করছে, ঘুমে অলস হচ্ছে চোখ। আচমকা চড়া আওয়াজে নেচে উঠল মোবাইল। আননোন নাম্বার থেকে ফোন এসেছে। অলস গতিতে মোবাইল তুলে কানে ধরল।
ঢুলু ঢুলু কণ্ঠে হ্যালো বলতে অপর পাশ থেকে পুরুষালী শীতল আওয়াজ ভেসে এলো। ফাইল খুঁজতে খুঁজতে ক্লান্ত বুঝি। চিন্তন ফিরল, তার হক চকিয়ে উঠল। নুয়াস ততলিয়ে গেল গলার আওয়াজ। কে? আমি কে তা জেনে কি করবে তুমি? কেন ফোন করছস? কি চাস? আমার কি চাই তা না জানলেও চলবে। তোমার জরুরি জিনিস আমার কাছে। তোমার কাছে যা আছে তা যে আমারই জিনিস কি করে বিশ্বাস করব? হাসির রোল পড়ল অপর পাশে, ভারী কণ্ঠে বলল, কি প্রমাণ চাই তোমার? এখানে এতিমখানায় সব মেয়েদের লিস্ট আছে, যাদের তুমি তোমার অন্ধকার জগতে নিয়ে পতিতা বানিয়েছো। তাদেরও নাম আছে যাদের তুমি হত্যা করেছো। ঘাবড়ে গেল নুয়াস। খ্যাক খ্যাক এসে থতমত গলায় বলল, স্পষ্ট কও কি চাই তোমার? 80 লক্ষ টাকা। চোখ বড় বড় হলো। নুয়াসে চেঁচিয়ে বলল, এত টাকা আমি পামু কই? 90 লক্ষ। মাথা খারাপ তোর? 95 লক্ষ। আচ্ছা আমি রাজি। ভাগ্যিস মানলে, না হয় এবার কোটিতে যে ঠেকতো। যার কাছে এত ব্ল্যাক মানি, এত অবৈধ ব্যবসা, সেখানে রাজত্ব বাঁচাতে 95 লক্ষ আহামরি কি? কেডাই তুমি? বললাম না, তা না জানলেও চলবে। টাকা রেডি রাখো, স্থান বলে দিব আমি। চালাকি করার চেষ্টা করলে ফাইল পৌঁছাবে পুলিশের হাতে। ফোন কেটে গেল। ধপ করে বসে পড়ল নুয়াস। মাথা কাজ করছে না, বারবার এক প্রশ্নই ঘুরঘুর করছে লোকটাকে। সিটে হাত পা গুটে শুয়ে আছে আরহা। কথিত চাঁদের গাড়ি ধীর গতিতে চলছে পাহাড়ি রাস্তার বুকে, নির্জন পথ, জনপদ থেকে অনেক দূর। খানিক বাদে বাদে আরহার মুখ পানে চাইছে ইসাক। অসুস্থতায় মুখ ভার, চেহারায় ক্লান্তি ঝরছে চুয়ে চুয়ে। ডক্টরের কথা শুনে ঘাবড়ে গেছিল ইসাক। আরহাকে নিয়ে কোনো রকমে ছুটে গিয়েছিল হাসপাতালে। ঢাকার মতো আহামরি উন্নত হাসপাতাল নেই এখানে, মোটামুটি কোনো রকম হাসপাতাল আছে খানিক দূরে। চেক আপ করে নিয়েছে সব, তেমন কোনো মারাত্মক ক্ষতি হয়নি। সর্দি লেগেছে হালকা, ঔষধ দিয়েছে কিছু, সেরে যাবে দ্রুত। তবে খুশির খবর শুনেছে, আলট্রা করে জেনেছে যমজ সন্তানের মা হচ্ছে আরহা। সেই থেকে ঠোঁটের হাসি মিলছে না তার। ঘুরে ফিরে চোখ যে থামছে আরহার দিক। যমজ সন্তানের কথা জেনে বেশ খুশি হলেও ইসাককে দেখে তা মিলিয়ে গেছে সব। সেখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু ইসাক ও তার লোকজনের কড়া নজরদারিতে পারেনি সে, না পেরেছে যোগাযোগ করতে। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে গেল গাড়ি। চোখ খুলল আরহা। দুর্বল চোখ মেলে সামনে তাকালো। মুখ বেঁধে ডাকাত বেশে একদল লোক দাঁড়িয়ে, হাতে চাপাতি, ছুরি, ধারালো অস্ত্র। পাহাড়ি রাস্তায় ডাকাত খুব অস্বাভাবিক কিছু না। আচমকা তাদের একজন ঢিল মারল আরহা জানালার কাছে। কাঁচ ভেঙে পড়ল বাহিরে। ভয়ে ছিটকে উঠল আরহা, চেপে বসলো ভেতরের দিকে। তাদের একজন এগিয়ে আসলো, ভাঙা জানালা মারিয়ে হাত বাড়ালো আরহার দিকে। এমন সময় গুলির শব্দ বাজলো প্রকট। লোকটার কপাল বরাবর গুলি করেছে ইসাক। গলগল করে রক্ত বেরিয়ে ভেসে গেল লোকটার মুখ। ধপ করে দেহটা ঝুলে পড়লো জানালার কাছে। থমথমে দৃষ্টিতে চেয়ে আছে আরহা। রক্তের ছিটে ফোটায় ভিজে আছে মুখ। ততক্ষণে আরো দুটি গাড়ি ভরে পৌঁছে গেছে ইসাকের লোক। ঘাবড়ে গেল ডাকাত দল। ছুটে পালানোর জন্য পা বাড়ালো, পারল না। সামনে গাড়ি এগিয়ে নিল ইসাক। ডাকাত সর্দারের সামনে থামিয়ে দাঁত কিরমিরি দিয়ে বলল, আমার এলাকায় ঢোকে আমার সাথে বাহাদুরি। স্বীকার করার পূর্বে শিকারের কতটা ক্ষমতা তা সম্পর্কে জানা উচিত। বলেই ফুল স্পিডে গাড়ি টান দিল। পেছন থেকে গুলির প্রকট আওয়াজ ভেসে এলো। সাইড মিররে তাকালো আরহা। এক এক করে ডাকাতগুলো নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ছে মাটিতে। বিছানায় বসে আছে আরহা, চোখ মুখ ভীষান্ত ভীষণ। সামনেই হাঁটু গেড়ে ইসাক। কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখে লেগে থাকা রক্তের দাগ তুলছে। জিজ্ঞাসা করলো ইসাক। কোথাও লেগেছে আপনার? উত্তর দিল না আরহা। শক্ত মুখ। আবারও জিজ্ঞাসা করলো ইসাক। ভয় পেয়েছিলেন তখন? ভয় করছে এখন। কেন? ডাকাত থেকে ভয়ঙ্কর বেশি আপনি। আমি? হাসলো ইসাক, বলল আবার, আমাকে ভয় করে আপনার? বাগনেট বুঝে ভয় করে আবার? তাছাড়া আপনাকে ছোঁয়ার চেষ্টা করছে, কি করে ছেড়ে দেয় আমি? নিকৃষ্ট ব্যক্তিকে কান্না ভয় করে। মুখের সামনে এগিয়ে এলো ইসাক। তপ্ত নিঃশ্বাস মুখে পড়ছে আরহা। স্বচ্ছ সাহসী দৃষ্টি তার। চোখে চোখ রেখে আদুরে কণ্ঠে শুধালো ইসাক। আপনার কাছে আমি কি আরহা? নর্দমার নোংরা কীট। এতটা ঘৃণা? এর চেয়ে অনেক বেশি। আমার ভালোবাসা যতটা স্বচ্ছ সুন্দর, আমার ঘৃণা ততটাই তীব্র কঠিন। ঝলসে যাবেন আপনি। ভালো কে? জারাফ? আপনার চেয়ে মন্দ তো নয়। গা কাঁপিয়ে হেসে উঠল ইসাক। দূরে সরে হাসতে হাসতে বসে পড়ল ফ্লোরে। ভ্রু কুচকে নিল আরহা। ইসাক হেসে চলছে। খানিক বাদে হাসি থামিয়ে বলল, আপনি বড্ড বোকার। আপনি বড্ড বোকা আরহা। মানুষ বড় করার ক্ষমতা নিতান্তই অল্প। সহমত। তাই তো এক ছাদের নিচে
এক ঘরে থেকেও আপনার আসল রূপ চিনলাম না আমি। আমার কথা আসলো কোথা থেকে? যাকে আপনাকে কিছু দেখানোর আছে। মোবাইল থেকে কয়েকটা ছবি আর ফুটেজ তুলে ধরল ইসাক। সেখানে জারাফের সাথে এক মহিলার ঘনিষ্ঠ অন্তরঙ্গ ছবি, বিয়ের ছবিও আছে একটা ছবিতে। দুজনের সাথে ছোট বাচ্চা ছেলের ছবি দেখা যাচ্ছে। ভীষণ স্বাভাবিক আরহা, চোখে মুখে কোনো রকম প্রতিক্রিয়া নেই। জিজ্ঞাসা করলো ইসাক, বিশ্বাস হচ্ছে না আপনার? হচ্ছে। তাহলে? ঠোঁট মেলে হাসলো আরহা, শান্ত গলায় বলল, ডাকাতের কাছে চোরের সন্ধান। ব্যাপারটা এমন হয়ে গেল না? মানে? ডাকাত আপনি, চোর জারাফ, দুজনেই একই রকম জঘন্য অপরাধের অপরাধী। বরং আপনি অধিক। যেখানে নিজের স্বামীকে অন্য নারীর সাথে দেখে হজম করে নিয়েছি, সেখানে বাইরের একটা লোক কি করলো না করলো তাতে আমার কি? শত্রু যখন চেনা জানা হয় বিপদ তখন আন্দাজ করা যায়, কিন্তু শত্রু যখন পুরোপুরি অচেনা অজানা তখন সামনে কি অপেক্ষা করছে এবং তার প্রখরতা কতটা কি করে বুঝবে। চিন্তায় দিশেহারা নুয়াস। টাকা ভর্তি ব্যাগ চেপে বসে আছে সে। গাড়ি চলছে পাহাড়ি বক্র রাস্তায়, গা ঘামছে প্রচন্ড, শরীর ভিজে একাকার। বিপদের কিছুটা আন্দাজ করে মোটামুটি একটা ব্যবস্থা করে রেখেছে। সাথে কাছের বন্ধু জিহাদকে নিয়ে বেরিয়েছে। জিহাদ তার পুলিশ ফোর্স রেডি রেখেছে। সিভিলে খানিক দূরত্ব বজায় রেখে তারা পিছু পিছু আসছে। বিপদের আভাস পেলে ফোন করবে তাদের। ঠিক সময়ে পৌঁছে ব্ল্যাকমেলারকে ধরে ফেলবে। এত সহজে এতগুলো টাকা খোয়াবে না সে। অদৃশ্য সুতায় গভীর ফাঁদ বুনেছে সে। খুব সহজেই শত্রু ধরা পড়বে সেই ফাঁদে। ঠোঁটের চিবিতে সিগারেট জ্বালিয়ে তির্যক হাসল নুয়াস। বদ্ধ জানালার অপর পাশে বসে আছে আরহা, নিমিষ চোখ জোড়া। জানালার কাজগুলি দূর আকাশে নিবদ্ধ। গত সপ্তাহে সেই ঘটনার পর লোক ডেকে বারান্দার দুয়ার জানালা সব আটকে দিয়েছে ইসাক। রাগে অভিমানে ঘর ছেড়ে বের হয় না আর। এখন এই চার দেয়ালের আড়ালে পুরোপুরি বন্দিনী সে। পালানোর চেষ্টা, বাড়ি ফেরার চিৎকার চেঁচামেচি বন্ধ করে দিয়েছে আজকাল। মেনে নিয়েছে নিয়তি, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সব। কিন্তু অনুভূতি এখনো সেই অটল। তখনও তীব্র ঘৃণা করত ইসাককে, এখনো তীব্র ঘৃণা করে। ইসাকের হাজারো চেষ্টা, আদর আহ্লাদ বিন্দুমাত্র গড়াতে পারেনি সেই ঘৃণার দেয়াল। দরজা খোলার আওয়াজে ঘোর কাটলো আরহার। ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে চাইল না সে। শক্ত করে বসে রইল চেয়ারে। ইসাক এগিয়ে এলো সামনে, হাতে অলিভ অয়েলের কৌটা। ফ্লোরে বসে আরহার পা তুলে নিল কোলে। ভ্রু কুচকে নিল আরহা। গম্ভীর দৃষ্টিতে কর্মকাণ্ড দেখছে তার। পায়ে পানি এসে ফুলে গেছে আরহা, যদিও খুব অস্বাভাবিক কিছু না। প্রেগন্যান্সিতে এমনটা স্বাভাবিক। ইসাক আলতো হাতে তেল দিয়ে মালিশ করে দিচ্ছে পা। আরহা ছুটটাতে চাইল, পারল না। শক্ত করে চেপে ধরেছে ইসাক। আরহাও নড়ল না আর। চোখ মুখ শক্ত করে বাহিরের দিকে তাকিয়ে বসে রইল ঠায়। ঘর জুড়ে পিনপতন, নীরবতা ঘুচিয়ে আওয়াজ করলো ইসাক, আমার মনে হচ্ছে যমজ কন্যা সন্তান হবে আপনাদের। আপনার মতো স্বচ্ছ সরল চোখ হবে ওদের। দেখতে হবো আপনি যে আপনার প্রতিচ্ছবি। তাচ্ছিল্য হাসলো আরহা, বলল, আবার আমার মতো ভাগ্য যেন না হয় তাদের। তাহলে দেখা যাবে যাকে তীব্র ভালোবাসছে সেই মানুষটাই তাকে জঘন্যভাবে ঠকিয়ে গেল। ধারালো কথাটা যে আরহা তাকে জুড়ে বলল বুঝতে অসুবিধা হলো না তার। ঠোঁটের কোণে হাসি ফুটলো চিকন। বলল, যাক, কখনো আপনি আমাকে ভালোবাসতেন, স্বীকার করলেন। তবে ভালোবেসেছিলাম, কখনো অস্বীকার করি না। তখন যতটা নিষ্ঠার সাথে ভালোবেসেছি, এখন ঠিক ততটাই নিষ্ঠার সাথে ঘৃণা করি। আমার ভালোবাসা যতটা সত্য, আমার ঘৃণা ততটাই বাস্তব। সামান্য একটুকু ভালোবাসা যায় না আরহা? ইসাকের করুণ আওয়াজ বুক চিরে। ঘৃণা আলকাত্রার রঙের মতোই তীব্র হয়, যেখানে অন্য রঙের কিংবা অনুভূতির জায়গা হয় না। শ্বাস ফেলল ইসাক। আরহা শক্ত মুখখানার দিকে চাইল একবার। দৃষ্টিতে এই ঘৃণা অপার, অথচ একসময় দৃষ্টি জুড়ে থাকতো ভালোবাসা, মোহ, মায়া। আমি বোধহয় খুব শীঘ্রই হারাবো আপনায়। মনে মনে বলল ইসাক। অস্থির হয়ে উঠল। আরহার সাথে কথা বলতে ছটফট করছে মন। শুধু একটু বলুক আরহা, হোক তা আঘাত করা যন্ত্রণা লুকিয়ে তরবরে অশান্ত গলায় বলল, একদিন বলেছিলেন আমার দেশ আমার শহর ঘুরতেছেন আপনি। সেই ইচ্ছা কি এখনো আছে আপনার? চলুন তুর্কে ঘুরে আসি। ইসাকের হুট আবদারে ভরকে উঠল আরহা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? আপনি বুঝতে চাইছেন না কেন? আমি এখানে যেচে আসিনি, আপনি তুলে এনে আটকে রেখেছেন আমাকে। আপনার সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত আমার কাছে নরক সমান। সেখানে আপনার সাথে দেশ ভ্রমণের প্রশ্ন আসছে কোথা থেকে? ইসাক ফোঁস করে নিঃশ্বাস ফেলল, উঠে গেল। আরহার ক্রোধ মুখ পানি চেয়ে বিড়বিড় করে বলল, হাজারো তুচ্ছতা ছিল করুন, আপনার অবলা সাগরে ভালোবাসা খুঁজবো চিরকাল।
গত 2 দিন ধরে নিখোঁজ নুয়াস। চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে মোহাব্বত চৌধুরী। প্রথমে আরহা, এখন আবার নুয়াস। চিন্তায় মাথা চেপে বসে আছেন তিনি। প্রেশারের ওষুধ নিয়ে এসেছে আবিদা। স্বামীর নিখোঁজ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। নুয়াসের থাকা না থাকা খুব একটা পরিবর্তন আনবে না তার জীবনে, বরং নুয়াসের অবর্তমান শান্তি দেয় তাকে। ভয়ে ভয়ে আত্মা শুকাতে হয় না, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। মাঝে মাঝে খুব করে মন চায় আবিদার এই মানুষ নামক জানোয়ারকে মাঝে মাঝে খুব করে মন চায় আবিদার এই মানুষ নামক জানোয়ারগুলোকে যদি কোনো খাঁচায় বন্দি করে রাখা যেত, পৃথিবী কতই না শান্তির হতো। বড় গলায় নুয়াসের মৃত্যু কামনা করতে পারে না সে। ওই যে গায়ে স্ত্রী তকমা লাগানো যে। তবে আরহার জন্য চিন্তা হয় খুব। বাচ্চা মেয়ে, গর্ভবতী, না জানি কি হালে আছে। ইসাক ইব্রাহিম তাকে কোন অবস্থায় রেখেছে কে জানে। ওষুধ আর পানির গ্লাস এগিয়ে দিল সে। ধীর গলায় বলল, ঔষধটা খেয়ে নিন বাবা, ভালো লাগবে। আমার কিছুতেই ভালো লাগবো না বৌমা, আমি বাড়িতে আরামে আছি। না জানে আমার ছেলে মেয়েটা কি অবস্থায় আছে, ওই শয়তান তাদের সাথে কি করতেছে। শান্ত হন বাবা, সব ঠিক হয়ে যাবে। আমার মায়া পোলা নিখোঁজ, আমি কি করে শান্ত হমু? পুলিশ খোঁজ করছে, খুব তাড়াতাড়ি কোনো ভালো খবর আসবে বাবা। তাই যেন হয়। সরু দৃষ্টিতে উপর দিক তাকালো আবিদা। দোতলা সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে নুয়ান। বাড়িতে ঘটে যাওয়া প্রত্যেকটাই ঘটনা দেখছে সে, কিন্তু অদ্ভুতভাবে ভাই বোনের নিখোঁজ নিয়ে বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই তার। নীরব দর্শক হয়ে সবকিছু খুব শান্ত চোখে পরখ করছে সে। বাহিরে মেঘের ডাক, কালো মেঘের ছায়া চারিপাশ। হিম বাতাস ছেড়েছে, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আরহা। বাড়ি নেই ইসাক, বেরিয়েছে খানিক আগে। ঘন্টা দেড়েক দেরি হবে তার। পানির গ্লাস হাতে কাজ গলিয়ে বাহিরে চেয়ে মৃদু বাতাস ছেড়েছে, ধুলিকণে আশেপাশ চেয়ে। গত রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখেছে। সেই সাদা শাড়ি পরিহিতা নারীর কোলে 2টা শিশু আছে, কাঁদছে না, বরং ঠোঁটের কোণে অদ্ভুত এক তৃপ্ত হাসি। মহিলাটি দুয়ারের আড়ালে চলে গিয়ে হঠাৎ লুকিয়ে পড়ল সে অন্ধকারে। আচমকা অদ্ভুত আওয়াজে ঘোর কাটল আরহার, কেমন যেন খটখট আওয়াজ। নীরব দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। নিচতলায় কোনো ঘর নেই, আশেপাশ জনশূন্য। তাহলে আওয়াজ হচ্ছে কেন? চোখ বুজে আওয়াজের উৎস খুঁজতে মন দিল সে। আকস্মিক আবারও ডান দিক হতে খটখট আওয়াজ এলো ভেসে। সিঁড়ির দিকে ছুটে গেল সে। আওয়াজটা স্পষ্ট হচ্ছে আরো। খালি জায়গায় এমন আওয়াজ হচ্ছে কোথা থেকে? চিন্তায় কপাল কুচকালো। 2-1 কদম হেঁটে থেমে গেল আরহা। দাঁড়িয়ে থাকা জায়গায় বরাবর দেয়ালটার দিকে এগিয়ে গেল। উপর থেকে নিচ বরাবর প্রাকৃতিক চিত্রাঙ্কন করা লম্বা বোর্ড। বোর্ডের উপর কান পাতল আরহা। ভেতর থেকে খটখট আওয়াজ। দ্রুত বোর্ড খুলে নিচে ফেললো। সামনে তাকাতেই চোখ ছানা ভরা আরহার। গুপ্ত দুয়ার। দরজায় কান পাততেই অপর পাশ হতে ভেসে এলো গোঙানির আওয়াজ। পুরুষালী এই দুর্বল কণ্ঠে কেউ গুঙিয়ে গুঙিয়ে কাচ্ছে। ভয়ে শিরশিরে উঠল গা। মেরুদণ্ড জুড়ে বয়ে গেল হিম শীতল আভা। কাপা কাপা হাতে ছিটকিনি খুলল। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরহা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, দরজা জানালাবিহীন, বাহির সমান সুড়ঙ্গ বিশাল। খানিক ভেতরে ঢুকে ফিরে এলো সে। তড়িঘড়ি করে টর্চ লাইট খুঁজে বের করলো, তা জ্বালিয়ে ভেতরের দিকে রওনা হলো। চিকন সুড়ঙ্গ জুড়ে মৃদু গোঙানির আওয়াজ ভাসছে। খানিক দূর ভিতরে লাল বাল্ব জ্বলছে। ভীতু পায়ে এগিয়ে গেল আরহা। আলোর কাছাকাছি যেয়ে বড়সড় ধাক্কা লাগলো। থমকে উঠল সে, চিৎকার করলো, ভাইজান। কাঠের চেয়ারে নুয়ে আসে জীর্ণ শীর্ণ শরীর বাঁধা। জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে গা। নোংরা শরীর, গায়ে রক্ত ঝরছে টপ টপ, যেন হাত পা হতে প্লাস দিয়ে টেনে টেনে নখ তুলেছে কেউ। নিচেই পড়ে আছে রক্তমাখা প্লাস, গায়ে কাটা ছেঁড়া অগণিত দাগ। তার উপর কেউ যেন লবণ মাখিয়ে দিয়েছে। কেউ যেন বহুদিনের চেপে থাকা তীব্র জেদ আক্রোশ মিটিয়েছে। যন্ত্রণা দিয়ে একটু একটু করে মারছে। কিছু কিছু জায়গায় রক্ত ঝরে ইনফেকশন হয়ে গলতে শুরু করেছে। পচা গন্ধে গা গুলিয়ে আসছে আরহার। পাশেই গদগদ করে বমি করে দিল। মাথা ঘুরছে প্রচন্ড, জলে চোখ ঝাপসা হয়ে আসছে। পিতাতুল্য ভাইকে মুমূর্ষ অবস্থায় দেখে চিৎকার করে উঠল। ভাইকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে লাগলো। দুর্বল চোখে তাকালো নুয়াস। আরহা তড়িঘড়ি করে হাতের দড়ি খুলতে লাগলো। কান্না করতে করতে বলল, তুমি এখানে কেন? এসব কে করলো ভাইজান? নুয়াস কিছু বলতে চাইছে, পারছে না, ঠোঁট কাঁপছে তার। শব্দ করে কেঁদে উঠল আরহা। কষ্ট হচ্ছে ভাইজান, আর একটু, এক্ষুনি তোমায় মুক্ত করে নিয়ে যাব। আমরা বেরিয়ে যাব এখান থেকে, রোদপুর বাপজানের কাছে ফিরে যাব। বাঁধন খুলতে ঝটপট হাত চালালো আর আবার দড়ি খুলে নুয়াসকে টেনে তুললো। নিজের কাঁধে নুয়াসের হাত রেখে ভর দিয়ে সামনে আগাতে চাইলো। 2 কদম চলতেই মাটিতে ঢলে পড়লো নুয়াস। ভার সামাল দিতে না পেরে সাথে সাথে বসে পড়লো। ব্যথায় কুকড়ে উঠল সে। অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে পেট। মুখ চিপে মৃদু আর্তনাদ করতে লাগলো। এমন সময় ভেসে এলো কারো পায়ের আওয়াজ। ব্যথা নিয়ে ঝটপট উঠে দাঁড়ালো আরহা। নুয়াসকে টেনে তুলে অস্থির ছটফট দৃষ্টিতে আশেপাশে চাইলো। কেউ পৌঁছানোর আগেই পালাতে হবে তাদের। কিছু দূর সামনে যেতে আচমকা অন্ধকারে কারোর সাথে ধাক্কা লাগলো। চিরচেনা কারো বাজখায় আওয়াজ কানে বাজলো। কেউ রুদ্ধ গলায় চিৎকার করে বলল, আরহা। ভয় কেঁপে উঠল আরহা। আওয়াজটা যেন মাথায় আঘাত
উঠলো টনটন। এই মুহূর্তে ইসাককে প্রচন্ড ভয় হচ্ছে। রূপকথার দানব মনে হচ্ছে আরহার। এই বুঝি দানবীয় হাতে প্রাণ ছিনিয়ে নিবে তার। আতঙ্কে নুয়াসকে নিজের সাথে চেপে ধরলো। ভয়ে হু হু করে কেঁদে উঠলো। হাত জোর করে হাঁটু ভেঙে ইসাকের সামনে বসে পড়ল সে। কান্নায় ভেঙে পড়ল। অনুনয় কণ্ঠে মিনতি করতে লাগলো। ভাইজানের অবস্থা খুব খারাপ, হাসপাতালে নিতে হবে, নয়তো বাঁচবে না সে। আমাদের যেতে দিন ইসাক। আরহার মিনতিতে একটু গলল না ইসাক। রক্তচক্ষু করে চেয়ে আছে। দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল সে। ভুল করেছেন, এখানে এসে বড্ড ভুল করে ফেলেছেন। আমার ভাইজানকে ওই নরকে বন্দি করবেন না আর, দোহাই লাগে আল্লাহর। আমার ভাইজানের সাথে দেখা করতে দিন একবার, শুধু একবার। হাসপাতালে নিয়ে যাব, নয়তো মরে যাবে ভাইজান। বন্ধ দরজার অপর পাশ হতে আরহার ভাঙা কণ্ঠের আহাজারি, তারপর হুহু কান্নার আওয়াজ। খানিক চুপ থেকে গর্জিয়ে উঠল আরহা। রাগে ফোঁসফোঁস নিঃশ্বাস ফেলছে, গলা ফাটানো চিৎকার করে বলল, ভাইজানের কিছু হলে আমি আপনাকে ছাড়বো না ইসাক, ছাড়বো না একদম। আপনার মৃত্যু আমার হাতে হবে, খুন করে ফেলবো আপনাকে। উত্তর দিল না ইসাক। নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রাগ হচ্ছে প্রচন্ড। তা দমানোর যথাযথ চেষ্টা চালাচ্ছে, হচ্ছে না। আরহা জানে ইসাক বাহিরে দাঁড়িয়ে। দরজার নিচ হতে ছায়া স্পষ্ট ভেসে কিছুটা শান্ত হয়ে ঠান্ডা গলায় বলল আরহা, এতদিন ভাবতাম আমাকে এখানে আটকে রাখার পেছনের কারণ হয়তো সন্তানের প্রতি মমত্ববোধ, কিন্তু আমি নির্বোধ। বুঝলামই না যে জানোয়ারের মধ্যে কোনো মমত্ববোধ জন্মাই না। তারা বরাবরই হিংস্র, স্বার্থপর। এরা নিজ স্বার্থে সন্তান গিলে খেতেও পিছুপা হয় না। বেশ বুঝতে পারছি, ভাইজানকে এখানে আনার জন্য আমাকে টোপে ফেললেন, তাই না? এত জঘন্য কেউ কি করে হয়? নিজেকে ঘৃণা হচ্ছে আমার। এমন অমানুষ পশু জানোয়ারকে কি করে ভালোবাসলাম? রাগ দমাতে পারল না ইসাক। ধূপধাপ দরজা খুলল। চোখ রক্তের মতো লাল বর্ণ ধারণ করেছে। আরহার কাছে এসে শক্ত করে চেপে ধরল হাতে ইসাকের ধারালো নখ দেবে যাওয়ার যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে উঠল আরহা। হাত ঝাড়া দিয়ে নিজেকে ছাড়াতে চাইলেও পারল না। উল্টো আরও শক্ত হলো বাঁধন। আরহার চিবুক চেপে চিৎকার করে বলল ইসাক, ভালোবেসে নিজেকে ঘৃণা হচ্ছে হোক, এই ঘৃণে নিয়ে বাঁচতে হবে তোমাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আটকে রাখবো নিজের কাছে। আর কি বলেছিলে? আমি পশু, জানোয়ার, অমানুষ। হ্যাঁ, আমি তাই। নিজের স্বার্থের টান পড়লে আমি সব পারি, সব। তোমার ভাইজানকে আমি ছাড়বো না, ওকে আমি তিলে তিলে মারব। দিন দিন আরো কঠিন হবে সাজা। যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের মৃত্যু চাইবে আমার কাছে। যদি তুমি ভেবে থাকো আমাকে আটকাতে পারবে, তাহলে তুমি ভুল। আমার ভালোবাসা যতটা গাঢ়, আমার প্রতিশোধ ততটাই শুদ্ধ। শেষমেশ নিজের আসল রূপে ফিরে এলেন? ভালো মানুষের মুখোশ খুলে পড়েছে আপনার। বারবার মুখোশ পরে পরে ক্লান্ত হন না আপনি? ইসাক ক্রুদ্ধ দৃষ্টিতে নিমিষ চোখে চেয়ে থাকলো অপলক। কাছে এসে আরহার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমি এমনই হারা মুখোশধারী, তবে আমার সব মুখোশের আড়ালে আপনাকে ভালোবাসাটা চিরসত্য। বলেই দরজা আটকে হনহন করে বেরিয়ে গেল ইসাক। আরহা ধপ করে বসে পড়ল নিচে। চিৎকার করে কাঁদতে লাগলো আবার। নিজের কপাল চাপড়াচ্ছে বারবার। এই হত ভাগ্য নিয়ে কেন জন্ম হলো? জন্মের সময় কেন মা বোনের সাথে মরে গেল না সে? সুরঙ্গ থাকে পুরুষালী চিৎকারের আওয়াজ। যন্ত্রণায় হাউমাউ করে কাঁদছে নুয়াস। কাটাছেঁড়া জায়গা হতে রক্ত ঝরছে চুয়ে চুয়ে। ডায়াবেটিক্স হওয়ায় শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়ে পচন ধরেছে। যন্ত্রণায় দিনরাত কেঁদে চলেছে সে। আচানক ঘরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। যন্ত্রণায় লেগে আসা চোখ জোড়া ধীরে ধীরে খোলার চেষ্টা চালালো। একজোড়া পায়ে গিয়ে আসছে তার দিকে। ধীরে ধীরে পা জোড়া মুখোমুখি ঠেকলো তার। আগন্তুকের হাতে কিছু একটা লোহার অস্থূল ধারালো শিক দিয়ে ঘা ঘেটে দিচ্ছে নুয়াসের। ব্যথায় মৃদু আর্তনাদ করছে সে। পরক্ষণে সেই ঘায়ের উপর লবণ ঢেলে দিল। যন্ত্রণায় মাথা উঁচিয়ে দেয়াল ফাটা চিৎকার করে উঠল নুয়াস। ঝাপসা দৃষ্টিতে সামনে জিহাদকে দেখে চিৎকার করে উঠল আবার, বিশ্বাসঘাতক! আমারে ঠকায়া ভালো করস নাই, এর ফল ভোগ করবি তুই, ভোগ করবি। কিটকিটে হেসে উঠল জিহাদ। হাসি থামিয়ে বলল, কি করবি তুই? নিজেকে বাঁচানোর সাধ্যিরাই আসছে আমাকে ফলভোগ করাতে। কেন করলি এমন? কেন করলি তুই? পুরনো হিসাব পাক্কা করলাম। পুরনো হিসাব? 16 বছর আগে পোড়া বাড়ি, বাহার। বাহার নাম শুনতে ভয় কেঁপে উঠল নুয়াস। নুয়াসের ভীতু মুখ এড়ায়নি জিহাদের চোখ। নরম গলায় বলল, হঠাৎ অনেক ভালোবাসতাম আমি বাহারকে,
খুব, তোকে বলেছিলাম খেয়াল রাখতে, কিন্তু তুই। আগে হাবভাব হারিয়ে ফেলল জিহাদ। সূক্ষ্ম শিক ঢুকিয়ে দিল নুয়াসের হাতে, দাঁতে দাঁত চেপে রাগে কিরমির দিয়ে বলল, কিন্তু তুই শেষ করে দিলি ওকে, কেড়ে নিলি আমার আহারাকে। 16 বছর, 16 বছর জ্বলন্ত আগুন বুকে চেপে এই দিনটার অপেক্ষা করেছি। এত বছর পর রোদপুর থানায় ব্যাক করা, এখানে এসে ময়না হত্যার কেস হাতে নিয়ে তোর অব্দি পৌঁছানো, আবারও বন্ধুত্ব করা, বিশ্বাস অর্জন করা, পতিতালয়ের কেসে তোকে সাহায্য করা, সবটাই ছিল আমাদের ঠান্ডা মাথার প্ল্যান। তোর কি মনে হয় চেয়ারম্যান বাড়িতে একের পর এক হামলা, কারণকে কিনে নেওয়া, প্রজেক্টের জন্য জমি কেনা, আরহার বিয়ের দিন যারা গায়েব হয়ে যাওয়া, পতিতালয় পুলিশের ব্রেড পড়া, সবটাই কাকতালীয়? সবটাই আমাদের তৈরি করা ফাঁদ, যেটায় খুব সহজেই ফেসে গেছিস তুই। আর এসব কিছু পেছন মাস্টার মাইন্ড জানিস কে? ইশাক। ভয়ে চোখ জোড়া বড় বড় হয়ে উঠল নুয়াসে। তা দেখে আনন্দ হলো জিহাদের। শব্দ করে হাসতে হাসতে বলল, ভয় পাচ্ছিস? আরো পা, চিন্তা রে, তোর মৃত্যু ইশাকের হাতেই হবে। খুব ভয়ানক মৃত্যু দেবে তোকে। গভীর রাত, ঝুপঝাপ বৃষ্টি, আলতো হাতে দরজা মেলল ইসাক। অন্ধকার ঘর, ভেতরে পা ফেলতে খচ করে পায়ে বাঁধল কিছু। দূরে ছিটকে যে মুহূর্তে ঝনঝন আওয়াজ হলো। ফোনের টর্চ জ্বালিয়ে আশেপাশে চাইলো। সারা ঘর এলোমেলো, অগোছালো, জিনিসপত্র সব আওলানো। জমিনে ভাঙাচুরা কাচের খণ্ড, কোথাও কোথাও আবার রক্তের ছাপ। আটকে উঠল ইসাক। তড়িঘড়ি করে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে থাকা আরহার দিকে পা বাড়ালো। টর্চ লাইটের আলোয় আরহার ধবধবে পায়ে লাল লাল রক্তের দাগ স্পষ্ট। মলম নিয়ে এগিয়ে গেল ইসাক। পায়ে বিঁধে থাকা কাচের টুকরাগুলো আলতো হাতে ধীরে ধীরে বের করলো। যত্ন করে ওষুধ লাগিয়ে হাতে লেগেছে কিনা দেখতে বিছানায় উঠল। কামিজের ফাঁকে আরহার ফর্সা পিঠ স্পষ্ট ভেসে, পিঠের মাঝ বরাবর চিকন লম্বা আঁচড়ের দাগ। এই আঘাত লাগলো কখন? অপর পাশে চোখ বুজে ঘুমানো নিখুঁত অভিনয় করে জেগে আছে আরহা। হাতের মুঠিতে ভাঙা ফুলদানি ধারালো অংশ চুপচাপ খপ্পর পেতে আছে ইসাকের কাছে আসার। ইসাকের শীতল পরশ পিঠে লাগতেই ধপ করে চোখ খুলল আরহা। আখি জোড়া অসম্ভব লাল, চাহনিতে হিংস্রতার প্রলেপ। ঔষধ লাগিয়ে যেই কপাল ছুতে গেল ইসাক, অমনি ফুলদানির ধারালো অংশ দিয়ে প্রহার করল আরহা। প্রথম প্রহারের সাথে সাথে ইসাকের হাতে টর্চ পড়ল নিচে। অন্ধকারে ডুবে গেল ঘর। নিকষ আধারে একের পর এক প্রহার চালালো আরহা। বিলীন আধারে ভেসে এলো ইসাকের ব্যথাতুর আর্তনাদ। তা কানে নিল না আরহা। আজ যেন সে নিজের মধ্যে নেই। মাথা চড়ে আছে তার। ভাইজানকে বাঁচাতে হবে। মাথায় এক কথা ঘুরছে বারবার। ভাইকে বাঁচাতে যেয়ে যদি ইসাককে ঘায়েল করতে হয়, করবে সে। নিজের ধ্যান জ্ঞান ভুলে একের পর এক প্রহার চালালো আরহা, যেন আজ তার উপর কোনো দিব্য শক্তির ভর। খানিক বাদে সারা না পেয়ে থেমে গেল সে। বিছানা থেকে ভেসে আসছে ইসাকের গোঙানির নিস্তেজ আওয়াজ। মোচড় দিল আরহার বুক, কেঁপে উঠল গা। হাতে কাচের টুকরো ফেলে ছিটকে পড়ল সে, যেন মাত্রই চেতনা ফিরেছে তার। ঝটপট বিছানা থেকে নেমে গেল। বুক হাত চেপে হাওমাও চিৎকার করে উঠল, কাঁদতে কাঁদতে বলল, আমি করতে চাইনি, এছাড়া আমার আর উপায় ছিল না কোনো। আপনি আমাকে এমনটা করতে বাধ্য করেছেন ইসাক। টেবিলের উপর থেকে চাবি নিয়ে ঝটপট সিঁড়ি বেয়ে নেমে গেল আরহা। আশেপাশে কেউ নেই, বাড়ি খালি। সুড়ঙ্গের তালা খুলে তড়িঘড়ি করে ভিতরে ঢুকলো। আগের চেয়ে আরো শোচনীয় অবস্থায় চেয়ারে বাঁধা, গা ফেটে রক্ত ঝরছে টপ টপ। চটজলদি করে হাতে পায়ের বাঁধন করল সে। নুয়েশকে টেনে তুলে দাঁড় করালো। নুয়েশ দুর্বল চোখে আরহার দিকে চাইলো একবার। আশ্বস্ত গলায় বলল আরহা, তোমার কিচ্ছু হবে না ভাইজান, আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাব। ভারী পেট, তার উপর পায়ে চোট। নিজের চলতে কষ্ট হচ্ছে আরহা, সেখানে আবার নুয়েশের পুরুষালী গায়ের ভর। ঠিকঠাক চলতে পারছে না আরহা। দু কদম যে থেমে যাচ্ছে আবার। অনেক কষ্টে সুড়ঙ্গের দুয়ার পর্যন্ত এগিয়ে এলো আরহা। নুয়েশকে দাঁড় করিয়ে ফোঁস করে ক্লান্তির শ্বাস ফেলল। তারপর মুখ্য দুয়ারের কাছাকাছি টেনে নিয়ে গেল। দরজা খুলতে বিপত্তিতে পড়ল। কি করে বের হবে? পাসওয়ার্ড তো জানা নেই তার। তবে সেদিন হসপিটালে যাওয়ার সময় ইসাকে দরজা খুলতে দেখেছে। অসুস্থ হয় নাম্বারটা ঠিকঠাক মনে পড়ছে না। প্রথম 3টা সংখ্যা 274, পরের সংখ্যাটা কি ছিল? এক এক করে নিচ হতে সবগুলো নাম্বার চাপতে শুরু করলো আরহা। এমন সময় পায়ের আওয়াজ বাজলো। পিছনে ফিরে আরহা চাইলো। সিঁড়ি বেয়ে রক্তাক্ত শরীরে হেলে দুলে নামছে ইসাক, হাতে পিস্তল। ভয়ে রু কেঁপে উঠল আরহা। ছুটে গেল নুয়াসের দিকে, জড়িয়ে ধরল ভাইকে। আতঙ্কিত কণ্ঠে বলল, ওনার দিক পা বাড়াবেন না, ভাইজানের কোনো দোষ নেই ইসাক। দেখুন, আপনার যত রাগ ক্ষোভ আছে আমার উপর ঢালুন, আমাকে শাস্তি দিন, ভাইজানকে ছেড়ে দিন। কোনো কথা শুনল না। শীতল দৃষ্টিতে চেয়ে নুয়াসের দিকে এগিয়ে গেল ইসাক। নুয়াস ঘাবড়ে গেল। ভয়ে গা কাঁপতে শুরু করেছে তার। কোনো দিক না পেয়ে টেবিল থেকে ছুরি তুলে আরহার গলায় চেপে ধরল। চামড়ায় আঁচড় লেগে সাথে সাথে রক্ত ঝরতে শুরু করলো। নুয়াস হিংস্র হেসে বলল,
আর এক পা বাড়ালেই গলায় ছুরি চলবো। আর হার মরবো, সাথে ওর গর্ভে থাকা তোর সন্তানও মরবো। হুমকি না এটা, আমি সত্যি সত্যি আরহার গলায় ছুরি চালাবো। বলেই ছুরি দাবালো, আরো হুঙ্কার দিয়ে উঠল ইসাক। পরক্ষণেই শান্ত কণ্ঠে বলল, আমি জানি এটা তুই পারবি, খোদার কসম। ওর গায়ে আর একটা আসর পড়লে তোকে আমি টুকরো টুকরো করে কুত্তাকে দেখাবো। ঠিক আছে, ওরে কিছু করবো না, আমারে ভালোই ভালোই যাইতে দে তাহলে, নয়তো এখনই ওরে। আমার খুনের হাত কতটা পাকা তোর জানা আছে নিশ্চয়ই। চোখ ঘুরিয়ে ভাইয়ের দিকে হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে আরহা। এই সে কাকে দেখছে? এটা তার ভাইজান তো। তার ভাইজান এতটা হৃদয়হীন হলো কবে? খুন করতে চাইছে তার তিরুকে। চোখ গলিয়ে অশ্রু বেরিয়ে এলো আরহার। ঝাপসা চোখে চেয়ে আছে ভাইয়ের দিকে। এতক্ষণ এত যুদ্ধ, এত লড়াই কার জন্যে করলো? অতিশোকে পাথর বনে গেছে আরহা। আচমকা আরহার মাথা বরাবর পিস্তল তাক করলো ইসাক। চোখ বুজে নিল আরহা। প্রকট এক শব্দ কানে বাজলো, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল নুয়াস। এরপর আরো কয়েকবার গুলির আওয়াজ বাজলো। চোখ বুজে মূর্তি বনে দাঁড়িয়ে রইল সে। পা ভেজা ভেজা লাগছে, চোখ মেলে তাকালো, রক্তে ভিজে আছে পা। ভয়ে প্রকট চিৎকার করে 2 কদম পিছিয়ে গেল। দিশেহারা হয়ে হাউমাউ করে কেঁদে উঠল ইসাক। ঢুলতে ঢুলতে এগিয়ে আসছে আরহার দিকে। ডরালু মুখে পিছাচ্ছে সে, ঠকঠক কাঁপছে গা। বিহবল হয়ে একসময় ছুরি তুলে নিল হাতে। ভয়ে কাঁপাকাঁপি কণ্ঠে বলল, আমার দিকে এগিয়ে আসলে আমি নিজের পেটে ছুরি চালিয়ে দেব, নিজে মরবো, সাথে আপনার আপনার সন্তান নিয়ে মরবো। ধীরে ধীরে আরহার সামনাসামনি এসে দাঁড়ালো ইসাক। আচমকা হেরে যাওয়া সৈনিকের মতো হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটু গেড়ে বসে পড়ল আরহার। পা জড়িয়ে ধরল, ভাঙা গলায় অস্পষ্ট স্বরে বলল, পুরো দুনিয়ার সাথে লড়তে পারবো, কিন্তু আপনার সাথে লড়াই করার মতো সাহস, শক্তি কোনোটাই আমার নেই। বারবার এই আপনার সামনে আমি পরাজিত। আমি চিরকাল শুধু আপনাকে চাইব, ভালোবাসি আরহা। আরহা স্তব্ধ। আজ ইসাকের মাঝে নিজেকে দেখছে। কয়েক মাস আগে এভাবে ইসাকের পা জড়িয়ে সংসার বাঁচানোর আহাজারি করেছে, কিন্তু শোনেনি ইসাক। রাগে যন্ত্রণায় মাথা চারা দিয়ে উঠল। ছুরি উঁচিয়ে ইসাকের উপর প্রহার করার চেষ্টা করলো। আচমকা পায়ে গরম কিছু অনুভব করলো। ইসাক কি পা জড়িয়ে কাছে দুমড়ে মুচড়ে উঠল। আরহার বুক। প্রহার করতে পারল না এবার। থরথর কাঁপছে হাত। ছুরি পড়ে গেল। আচমকা ইসাক আরহার পায়ে নিস্তেজ লুটিয়ে পড়ল। রোদপুরের আকাশে কালো মেঘের ছায়া। থেমে থেমে গর্জিয়ে উঠছে মেঘ। চেয়ারম্যান বাড়ির উঠানে নুয়াসের অর্ধগলিত মৃত লাশ। সারা গ্রাম শোক জর্জরিত। নিমেষ দৃষ্টিতে লাশের দিকে চেয়ে আবিদা। পাশে হাউমাউ চিৎকার করে কান্না করছে কাজলি। কান্নার সুরে বারবার বলছে নুয়াসের অনাগত সন্তানের মা হতে যাচ্ছে সে। আজ সকালে এতিমখানার পাশের নোংরা ডোবাতে লাশ মিলেছে। চেহারা ফুলে ভয়ানক হয়ে যাওয়ায় চেনার উপায় নেই কোনো। পুলিশ এসে তদন্ত করে নুয়াসের লাশ চিহ্নিত করেছে। স্বামীর মৃত্যুর খবর পরপরই জেনেছে তার স্বামীর কাজলি নামের এক মহিলার সাথে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক চলছে। ঢাকায় যেয়ে প্রায় সেই মহিলার সাথে ঘনিষ্ঠ সময় কাটায়। সব জেনে অনুভূতি শূন্য হতভম্ব দাঁড়িয়ে আছে আবিদা। শোকে পাথরের মূর্তি বনে গেছে যেন। এত বছর সংসার আগলে রেখে কি প্রতিদান পেল? বিশ্বাসঘাতকতা। নুয়াসের সব অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে গেল আজীবন। অথচ এত বছরে তার জীবনে এইটুকু সমান জায়গা ছিল না। আবিদার কথাগুলো মাথায় টনটন করছে, বাচ্চে বারবার। না, সে কাঁদছে না, চোখ থেকে এক ফোঁটাও জল পড়ছে না, ভালো খারাপ কোনো অনুভূতিও হচ্ছে না। সে ভাবছে শুধু সারা জীবন এত ধৈর্যের ফল কি মিলল তার? বিশ্বাসঘাতকতা। শেষমেশ এটাই কি প্রাপ্য ছিল তার? মানুষটা মরতে মরতেও তাকে মেরে গেল, সারা দুনিয়ার সামনে তাকে নত করে দিল। এক আকাশ কলঙ্ক অপমান জড়িয়ে গেল। পাহাড়ের মাথায় ঘন মেঘের ছায়া। সূর্যের চিকন রেখা উকিঝুঁকি দিচ্ছে মাঝে মাঝে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো জিহাদ। দিনের আলোতে আবছা অন্ধকার ঘরটা। সারা ঘর জুড়ে পিনপতন নীরবতা। ধীর পায়ে সামনের দিকে পা বাড়ালো সে। চারিদিকে চোখ ঘুরালো, দৃষ্টি আটকালো বিছানার পাশে জড়সড়ভাবে বসে থাকা আরহার দিকে। গায়ে এখনো ছিটছিটে রক্তের দাগ। উন্মুক্ত কেশে ঢেকে আছে মুখ। জিহাদের উপস্থিতিতে কোনো প্রকার হেলদোল নেই তার। বার দুয়েক ডাকলো জিহাদ, প্রতি উত্তর করলো না আরহা। শুনেও শুনলো না কিছু। ছোট্ট শ্বাস ফেলে সেদিকে এগিয়ে গেল জিহাদ। মুখোমুখি বসলো আরহার। বাহিরের মৃদু বাতাসে দুলছে কেশ। মুখের উপর কেশের আবরণ সরতে আটকে উঠল জিহাদ। রক্তাভ হিংস্র ভয়ঙ্কর চোখ, চোখে মুখে রক্তে ছিটে ফোটা লেগে। চেহারায় চাপা তীক্ষ্ণ এক ভাব। কেমন আছো আরহা? 2 দিন আগে চোখের সামনে ভাই খুন হয়েছে। আপনার ধারণা আমি কেমন থাকতে পারি? ভারী শীতল গলায় বলল আরহা। জিহাদ একবার আরহার কাঠখড়টা মুখের দিকে চাইলো, বলল, তোমার সাথে কিছু কথা ছিল। ইসহাক কে হয় আপনার? ভাই?
আমার জানা মতে এমপি সাহেবের 2 ছেলে। সব সম্পর্ক কি রক্তের হয়? কিছু সম্পর্ক আত্মার হয়। বাহ, বিশ্বাসঘাতক ভাই ভাই। তাচ্ছিল্য হাসলো আরহা, চোখের কোণ বেয়ে অশ্রু ঝরল। একটু চুপ থেকে আবারও বলল, আপনার বিশ্বাসঘাতক ভাই বেঁচে আছে? আর আছে, ধুকে ধুকে শ্বাস নিচ্ছে। ভাইজানের লাশ পৌঁছেছে রোদপুর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।